কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা গত ক্লাসে কাজ, ক্ষমতা, শক্তি এবং কর্মদক্ষতা নিয়ে তার গাণিতিক রূপ এবং কিছু হিসাব নিকাশ সংক্রান্ত অঙ্ক করেছি। আজকেও আমরা গাণিতিক রূপগুলো আর একবার দেখব এবং কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় বা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সমস্যার সমাধান করা যায় আমরা সেই চেষ্টা করব। কাজের ক্ষেত্রে কাজ ডাব্লিউ সমান কি? ডাব্লিউ সমান fx, ক্ষমতা p সমান লিখছিলাম w বাই t সমান fx বাই t সমান mg h বাই t। কর্মদক্ষতা এটা সমান ছিল হচ্ছে p out p in গুণ p out হচ্ছে এই যে যা পাওয়া যাচ্ছে, p in হচ্ছে যা প্রদত্ত দেওয়া হচ্ছে গুণ 100। এখন গত ক্লাসে সম্ভবত এই কর্মদক্ষতার একটা অঙ্ক ছিল, সেই একই ধারাবাহিকতায় আমরা আজকে একটি সমাধানের চেষ্টা করব। 15 কিলোওয়াট এর একটি তড়িৎ মোটর তড়িৎ মোটর 1000 কেজি পানি 0.5 মিনিটে 30 মিটার উচ্চতায় এই 15 কিলোওয়াটের একটি তড়িৎ মোটর 1000 কেজি পানি 0.5 মিনিটে 30 মিটার উচ্চতার ছাদে ওঠাতে সক্ষম। আমাদের গ নম্বর প্রশ্নটা ছিল মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। ঘ নম্বর ছিল কর্মদক্ষতা 75% হলে উল্লেখিত সময়ে মোটরটির ব্যয়িত শক্তির পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। একটি তড়িৎ মোটর যার ক্ষমতা এই 15 কিলোওয়াট, অর্থাৎ হচ্ছে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 15 কিলোওয়াট। একটি তড়িৎ মোটর 1000 কেজি পানির বার m সমান 1000 কেজি 0.5 মিনিট মানে 30 সেকেন্ড 30 মিটার উচ্চতায় ওঠাতে পারে। মোটরটির কর্মদক্ষতার জন্য আমাদের সূত্র ছিল ইটা সমান p out বাই p in সমান 100। p in অর্থাৎ প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 15 কিলোওয়াট, p out টা কত? আমরা গ নম্বর যখন সমাধান করব আগে p out টা বার করব। p out টা বার করে এই সমীকরণে মান বসাবো বা এই সূত্রে মান বসাবো, কর্মদক্ষতা পেয়ে যাব। তাহলে p out বা লব্য কার্যকর ক্ষমতা p সমান বা p out সমান mgh বাই t। m ছিল 1000 কেজি গুণ g হচ্ছে 9.8, h হচ্ছে 30, t হচ্ছে 30 সেকেন্ড, অর্থাৎ 1000 গুণ 9.8
1000 গুণ 9800 ওয়াট। এটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা। পি আউট পাওয়া গেছে, পি ইন এটা দেয়া আছে হচ্ছে, অর্থাৎ এটা সমান পি আউট বাই পি ইন গুণ 100। পি আউট এর মান ছিল 9800 গুণ 100 ভাগ পি ইন কত কিলোওয়াট, এটা যেহেতু ওয়াট ছিল তাহলে এইটা হচ্ছে, আমরা যখন করব তখন এই সাইডে তাহলে পি ইন সমান 15 কিলোওয়াট সমান 15000 ওয়াট। পি ইন সমান 9800 ওয়াট, মান বসাই 9800 গুণ 100 ভাগ 15000 গুণ 100 ভাগ 15000, 65.33%। তাহলে এই মোটরের কর্মদক্ষতা 65 কর্মদক্ষতা সমান 65.33। তাহলে যদি প্রদত্ত ক্ষমতা দেয়া থাকে, আমার হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা বার করতে গেলে প্রদত্ত ক্ষমতা দেয়া থাকলে কর্মদক্ষতা বার করব। কিভাবে বার করব? আমি আগে লব্য কার্যকর ক্ষমতা বার করব, তারপরে এই সমীকরণের মান বার করব। অন্যভাবে করা যায়, যদি প্রদত্ত ক্ষমতা দেয়া না আছে, যদি মনে করেন লব্য কার্যকর ক্ষমতা দেয়া আছে, লব্য কার্যকর ক্ষমতা দেয়া আছে, তাহলে সেক্ষেত্রে প্রদত্ত ক্ষমতাটা বার করব, বার করে আমরা এটা বার করতে পারি। এবার ঘ নাম্বার ছিল হচ্ছে কর্মদক্ষতা 75% হলে, এবার এই 75% এর জন্য তোমার লব্য কার্যকর ক্ষমতা বার করে নাও। প্রদত্ত ক্ষমতা এটা দেয়া আছে, এটার পরিবর্তন নেই। এবার কর্মদক্ষতা এই অঙ্কে ছিল 65%, এবারে কর্মদক্ষতা দেয়া আছে 75%। তাহলে এই 75% এর জন্য লব্য কার্যকর ক্ষমতা কত এটা বার করে। এবার গ নাম্বার যখন করব, কর্মদক্ষতা 75%, তাহলে দেওয়া আছে ইটা সমান 75%। তাহলে হচ্ছে আমরা জানি ইটা সমান লব্য বাই, আমরা এইভাবে না লিখে সহজে লিখি পি আউট পি ইন গুণ বা পি আউট সমান, তাহলে উল্টা যদি লিখতাম পি আউট গুণ 100 সমান ইটা গুণ পি ইন, তাহলে পি আউট সমান লেখা যায় ইটা গুণ পি ইন বাই 100, বা পি আউট সমান ইটা কত 75 গুণ পি ইন সমান হচ্ছে 15000 ভাগ 100। তাহলে আমরা করতে পারি 75 গুণ 15000, 75 গুণ 15000 11250 বা পি আউট সমান 11250 11250 ওয়াট। তাহলে এই ইঞ্জিনটার কর্মদক্ষতা যদি 75% হতো, তাহলে সেই ক্ষেত্রে আমার লব্য কার্যকর ক্ষমতার মান পাতাম 11250। এবার ক্ষমতা যখন পাইছি, এখানে একটা সময় দেয়া ছিল, এই অঙ্কটা কোনো সময় দেয়া নেই, এই লব্য কার্যকর ক্ষমতা ধরে আমি সময়টা বার করব। আবার আমরা জানি আবার ক্ষমতা পি সমান কি, পি সমান mgh বাই টি, বা টি সমান mgh বাই পি। এম কত 1000 কেজি গুণ 9.8 গুণ 30, কি হচ্ছে 11250। যদি এখানে মানটা বসাই 9.8 গুণ 30 গুণ 30 গুণ 30 ভাগ 11250,
11,250 26 কর্মদক্ষতা 75% উল্লেখিত সময়ে মোটরটি উল্লেখিত সময় এখানে দেওয়া আছে অর্থাৎ এই সময়, তাহলে আর এই সময়টা বার করা লাগবে না, এই সময়টা আমরা আর বার করব না। অর্থাৎ ব্যয়িত শক্তি, মোটরটির ব্যয়িত শক্তি W সমান PT, পির মান পাইছিলাম 11,250 গুণ পির মান ছিল 0.5 মিনিট, 11,250 3.37 গুণ 10 to the power 5, 3.37 5 গুণ 10 to the power 5। এই অবস্থায় দেখলাম যে প্রথমটা অবস্থায় আমার প্রদত্ত ক্ষমতা দেওয়া ছিল, আমি দ্রব্য কার্যকর ক্ষমতা বার করেছিলাম, বার করে আমরা এখানে কর্মদক্ষতা বার করেছিলাম। আর এখন এখানে কর্মদক্ষতা দেওয়া আছে, এই কর্মদক্ষতা ধরে আমরা কি বার করেছিলাম, পি আউটের মানটা বার করেছিলাম, পি ইনটা দেওয়া আছে, পি আউটটা বার করেছিলাম। এই পি আউটটার জন্য কি পরিমাণ শক্তি ব্যয়িত হবে সেটাই অবস্থা। আচ্ছা চিত্র অঙ্কন করে দেখি। আচ্ছা বলা আছে যে চিত্রে আছে এই বিন্দুতে একটা বস্তু আছে, বস্তুর ভর আছে 5 কেজি। এখানে বোঝানো আছে চিত্রে 5 কেজি ভরের একটি বস্তুকে, চিত্রে 5 কেজি ভরের একটি বস্তুকে এই বিন্দু থেকে ছেড়ে দেওয়া নম্বরের প্রশ্ন ছিল বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে, বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত। নম্বর প্রশ্ন ছিল ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে। ইপি সমান ইকে হবে
ইপি সমান ইকে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে। আচ্ছা, আমরা একটু চিত্রটা দেখি। এইখানে এ বিন্দুতে বি বিন্দু হচ্ছে ভূমি। এখন একটি বস্তু আছে ভূমি থেকে এইখান থেকে উপরে উঠানো হয়েছে এই বিন্দুতে, অর্থাৎ এইখানে বি থেকে এর উচ্চতা 60 মিটার। উঠানোর পরে এই বস্তুটাকে এইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এইখান থেকে বলা আছে যে এই বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো। যখন এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হবে, কত বেগে ভূমিতে আঘাত করবে, অর্থাৎ বস্তুটা কতটুকু নামে আসবে। ভূমিতে আসতে গেলে তার সম্পূর্ণ সরণ কি 60 না 60-এর কম না 60-এর বেশি। ভূমিতে আঘাত করতে গেলে অবশ্যই এই বস্তুটাকে এই 60 মিটার যে উচ্চতায় নেওয়া হয়েছিল সেই একই উচ্চতায় বস্তুটিকে ফিরে আসতে হবে। অর্থাৎ এইখানে যখন বস্তুটা ছিল তখন বস্তুটা কি স্থির। এই অবস্থায় স্থির বস্তুর আদিবেগ ইউ সমান কি লেখা যায়? 0। গ নম্বর যখন আমরা করব, তাহলে মানটা কিসের কিসের দেয়া আছে? আদিবেগ ইউ সমান, যেহেতু বস্তুটা এই বিন্দুতে স্থির, আদিবেগ ইউ সমান সরণ বা নেমে আসার জন্য x বা h, সরণ s বা x সমান কত? 60 মিটার। পুরোটুক নামে আসবে। ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আবার লিখতে পারি এইখান থেকে কত বেগে, তুমি h দাও, এখানে না দিয়ে h সমান। আমরা জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। যেহেতু বস্তুটা নিচে আসতেছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি প্লাস ধরি, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো মাইনাস ধরি, অর্থাৎ ওখানে ত্বরণের বিপরীত দিকে যায়। এই কারণে এখানে একটা মাইনাস, এর আগে একটা মাইনাস দিলেই সেটা নিক্ষিপ্ত বস্তু, যদি প্লাস দিই তাহলে পরন্ত বস্তু। এই ক্ষেত্রে আমরা বার করতে পারি v স্কয়ার সমান u স্কয়ার মানে 0 স্কয়ার প্লাস 2 গুণ g হচ্ছে 9.8, h হচ্ছে 60। v স্কয়ার সমান 2 গুণ 9.8 গুণ 60 v স্কয়ার। এবার তার রুট অ্যান্সার 34.29। এখানে ছিল 1100, তাহলে v স্কয়ার সমান ছিল হচ্ছে 1176, তার রুট যদি করা হয় 34.29। তাহলে এই বস্তুটা যখন এইখান থেকে এই বিন্দুতে আঘাত করবে তখন কত বেগে আঘাত করবে? তখন সে আঘাত করবে হচ্ছে 34.29 মিটার পার সেকেন্ড বেগে। এবার পরেরটা ঘ নাম্বার, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হবে। এখন উঠানো হয়েছে কোন পর্যন্ত? উঠানো হয়েছে বস্তুটাকে 60 মিটার পর্যন্ত। এখন আমরা 60 মিটারের ভিতর কোন বিন্দুতে, অর্থাৎ এইখান থেকে বস্তুটাকে উঠানো হবে। আমরা চিত্রটা যদি এভাবে দেখি, এই ছিল বি বিন্দু, এইখান থেকে বস্তুটাকে উঠানো হবে। এটা হচ্ছে এ বিন্দু, নিশ্চয়ই বলা আছে ভূমি থেকে কত উচ্চতায়। তাহলে এর ভিতর কি এই 60 মিটারের ভিতর যে কোনো একটা জায়গায় বিভব শক্তি এবং গতি শক্তি সমান আছে, সেই মানটা কত আমরা জানি না। অজানা রাশি পরিমাণ আমরা কি দ্বারা হিসাব করি? x দ্বারা। তাহলে মনে করি এইখান থেকে যদি আমরা ধরি এইটুকু মনে করে x, তাহলে এইখান থেকে কত হবে নেমে আসার ক্ষেত্রে 60 মাইনাস x, যেহেতু পুরো উচ্চতাটা ছিল 60 মিটার, পুরোটুক ছিল হচ্ছে 60 মিটার। এখন বলা হচ্ছে কোন উচ্চতায়, মনে করি ভূমি থেকে x মিটার উচ্চতায় এখানে একটা বিন্দু দিই, বিন্দুটার নাম হচ্ছে c। তাহলে লিখতে পারি মনে করি ভূমি থেকে x মিটার উচ্চতায় c বিন্দুতে। ঘ নাম্বার, মনে করি ভূমি থেকে x মিটার উচ্চতায় c বিন্দুতে কি আছে? বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে। c বিন্দুতে বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে।
এখন আমাদের কাজ হচ্ছে আমরা সি বিন্দুতে বিভব শক্তি বার করব, সি বিন্দুতে গতি শক্তি বার করব। তো আগের দিন যখন আমরা গাণিতিক সমাধান করেছিলাম বা গাণিতিক সূত্র প্রতিপাদন করেছিলাম, তখন দেখেছিলাম বিভব শক্তি সবসময় ভূমি থেকে যে উচ্চতায় অবস্থিত সেই বিন্দু থেকে পাওয়া যায়। অর্থাৎ এই ক্ষেত্রে বিভব শক্তি যখন নির্ণয় করবো তখন ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত উচ্চতা, অর্থাৎ ভূমি ছিল বি, কোন বিন্দুতে ধরেছি আমরা সি বিন্দু, সি বিন্দুতে উচ্চতা কত এক্স, তাহলে আমরা লিখতে পারি সি বিন্দুতে বিভব শক্তি, অর্থাৎ সি বিন্দুতে বিভব শক্তি, সি বিন্দুতে বিভব শক্তি পি সমান mg। গতি শক্তি যখন হিসাব করতে হবে তখন ওই বস্তুটা যখন ছেড়ে দেবো যে বিন্দুতে পর্যন্ত নেমে আসছে সেই বিন্দুতে আসার পরে বেগ কত হবে। আমরা গ নম্বরে করেছিলাম এই বিন্দুটা এইখান থেকে ছেড়ে দেওয়া ছিল, এইখানে যখন আঘাত করেছিল তখন বেগ পাইছিলাম কত 34.29। কিন্তু এবার বলা হচ্ছে ভূমিতে তো আঘাত করিনি, আসছে এইখান থেকে এই পর্যন্ত। আগের বার যখন ভূমিতে আঘাত করেছিল সর্বোচ্চ দূরত্ব নেমে আসছে, অর্থাৎ এইচ এর মান বা সরণের মান 60 ধরেছিলাম। এবার এখানটা সবটুকু নামে আসেনি, আসছে কতটুকু, এইটুকু যদি x হয় এইটুকু কত হবে 60 - x। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সি বিন্দুতে বা বিভব শক্তি গতি শক্তি, সি বিন্দুতে গতি শক্তি E কে সমান হাফ এম ভি স্কয়ার। এই ভি স্কয়ারের মানটা আমরা বার করে দেব। আগের বার ভি মান বার করেছিলাম এইখান থেকে এই বিন্দু পর্যন্ত, এবার বার করব ভি মানটা এইখান থেকে এই বিন্দু পর্যন্ত। অর্থাৎ সরণ হবে কতটুকু নেমে আসছিল 60 - x। তাহলে একই ভাবে যদি আমরা এখানে মানটা বসাই হাফ এম ভি স্কয়ার সমান লিখি ইউ স্কয়ার প্লাস 2g x মানে কত 60 - x সমান হাফ এম ইউ স্কয়ার মানে হচ্ছে 0 প্লাস 2g ইনটু 60 - x সমান 1/2 m গুণ 2g 60 - x। এইটা কাটে এই mg ইনটু 60 - এইটা হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে বিভব শক্তি। শর্ত মতে গতিশক্তি সমান বিভব শক্তি, শর্ত মতে ইপি সমান ইকে, ইপি সমান ছিল mgx, ইকে ছিল হচ্ছে mg ইনটু 60 - x। উভয় পাশে এখানেও mg এখানেও mg, mg যদি বাদ যায় আমরা লিখতে পারি x সমান 60 বিয়োগ x বা x প্লাস x সমান 60 বা 2x সমান 60, x সমান 60 ভাগ 2। এবার কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির সমানভাবে লেখা যায়, মনে করি ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায় গতি শক্তি বিভব শক্তি নেই। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ইপি সমান ইকে হবে, তাহলে আমরা লিখতে পারি ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির সমানুপাতিক। অতএব বলা যায় ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির সমান তো আশা করছি ভাই সম্ভবত বিভব শক্তি এবং গতি শক্তি অথবা কর্মদক্ষতার এই যে গাণিতিক হিসাবগুলো মনে হয় এখন বাড়ি সমাধান এভাবে যেভাবে দেখানো হয়েছে সেভাবে সমাধানের চেষ্টা করো, আশা করি হয়তো সমাধান উত্তরগুলো খুঁজে পাবে। তো আজ এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা হচ্ছে পরের অধ্যায় কাজ ক্ষমতা শক্তির পরের অধ্যায় কাজ ক্ষমতা শক্তির পরের অধ্যায়ে আমরা নিয়ে আলোচনা করবো। চল।